আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা যাচ্ছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল হালতির বিল। এটিকে মূলত উত্তরবঙ্গের মিনি কক্সবাজারও বলা হয়। মাইল ফলকেই সেটা দেখা মিলল যাওয়ার পথে। এই ভিডিওতে জানাবো চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলা থেকে কিভাবে সেখানে যে পৌঁছবেন, জায়গাটি কেমন হবে, খাওয়া দাওয়া কীভাবে করবেন, কত টাকা খরচ পড়বে, বিস্তারিত নিয়ে আমি আছি নাহিদ বিন শাহিদ। সকালের ঝিরিঝিরি বৃষ্টি আর ঠান্ডা বাতাস গায়ে মেখে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা বেলগাছি থেকে নাটোরের উদ্দেশ্যে। এবারের সফরে আমার সাথে থাকছে হাবিবুল্লাহ বিন বাশার, ইমাদুল ইসলাম, আবু সায়েম, আলামিন, আমিও ও রাফি ভাই। আচ্ছা, রাফি ভাইকে যে রাফি ভাই বলি, এর পিছনে একটা ছোট ইতিহাস আছে বা রহস্য আছে। খাওয়া দাওয়া সহ বিভিন্ন বিস্তারিত ব্যবস্থাপনায় ছিলেন রাফি ভাই। রাফি ভাই রাজশাহীতেই অবস্থান করেন। রাজশাহী এক জায়গায় খেদমত আছেন মাদ্রাসা মসজিদে, যদিও তার বাড়ি আলমনাগাতে। আচ্ছা, সেখানে যাওয়ার পরে তার নিজের ছাত্ররাই তাকে রাফি ভাই বলে ডাকে। বিষয়টা একটু আনকমন লাগছিল যে ছাত্ররা কীভাবে উস্তাদকে রাফি ভাই বলে। সেই হিসাবে আমরাও তাকে রাফি ভাই বলছি। চুয়াডাঙ্গা থেকে যেতে হলে এখানে যে রূপসা এক্সপ্রেস আছে এবং সীমান্ত এক্সপ্রেস আছে। রূপসা সকাল 10টা 6 অর্থাৎ 10টার দিকে যাতায়াত করে, আর আছে রাত 12টার সময়, এটা হলো সীমান্ত এক্সপ্রেস। উভয়টার ভাড়াই হলো 170 টাকা, কিংবা কেউ যদি এসিতে যায় 330 টাকা বা 328 টাকা নেবে। চুয়াডাঙ্গা স্টেশন থেকে সে নাটোর স্টেশনে যেয়ে পৌঁছাবে। আচ্ছা, নাটোরের থেকে একেবারেই কাছে 4-5 কিলোমিটার পরেই হালতির বিল, পাটুল। আর যদি সে বাসে অথবা অন্য কোনোভাবে যায়, যেমন মোটরসাইকেলে আমরা গিয়েছি, তাহলে সে কুষ্টিয়া পার হয়ে যে হার্ডিং ব্রিজের পাশে যে ব্রিজটি রয়েছে লালন শাহ সেতু পার হওয়ার পরেই রূপপুরে যে ওখান থেকে যে কোনোভাবে নাটোর শহরে যাবে, বাস অথবা সিএনজি ইত্যাদিতে। নাটোরে যাওয়ার পরে 4 কিলোমিটার মতো পাশেই হলো এই পাটুল, সেখানে যেয়ে পৌঁছাবে। আর এই বিলটি কেমন, এর উত্তর বলতে হলে আমি নিশ্চিত বলতে পারি আপনার অবশ্যই এই বিলটি দেখতে ভালো লাগবে। তবে এখানকার খাওয়া দাওয়া কিভাবে করবেন সেখানে থেকে, তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি বলি যে এই বিলের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে, যেটা জাহাজের মতো লাগে দেখতে। বিশেষ করে উপর থেকে দেখলে, ড্রোন শট নিলে এটা একদম ফুল জাহাজের মতো লাগবে দেখতে। সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হয়তো সেখানে একটু টাকা পয়সা বেশি লাগবে বা খাওয়ার মানটা খুব বেশি ভালো হবে জানি না আর কি। কিন্তু এই পাটুল বাজারে আসলে আপনারা যে কোনোভাবে সেখান থেকে, হোটেল থেকে খেয়ে নিতে পারবেন। হালতির বিলের নামকরণে ছোট্ট একটি ইতিহাস আছে। ব্রিটিশ আমলে এই বিলের বিরল প্রকৃতির এক প্রকার পাখি পাওয়া যেত, যেটাকে বলা হয় হালতি। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকার করার জন্য এই বিলে আসত। সেই থেকে এই বিলকে হালতির বিল অথবা হালতি বিল বলে পরিচিত। হালতি বিলের এরিয়া 40,000 একর জায়গা নিয়ে বিশাল বড় একটি বিল। এই বিল দেশের সবচাইতে গভীরতম বিল বলা হয়। তো আমরা মাদ্রাসা থেকে বের হলাম, আমরা কয়েকজন মিলে। মাদ্রাসা থেকে যখন থেকে বের হয়েছি তখনই বৃষ্টি শুরু। সারাদিনই বৃষ্টি হয়েছে, দিন রাত 24 ঘন্টায় কেমন যেন বৃষ্টির মধ্যে আছি। তো আমি আর আলামিন ভাই এক বাইকে ছিলাম, আর পিছনে ছিল অন্য বাইকে আমাদের হাবিবুল্লাহ বিন বাশার ভাই। তো সামনে অগ্রসর হয়ে এই যে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, সামনে দিয়ে যাচ্ছিলাম। তো নাজিম শাহ হুজুর বলছিল যে কোন দিক দিয়ে যাওয়া যায় রাজশাহীতে, যে দাসুরিয়া হয়ে আর কি যাবে। বলো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, রাস্তা ওইটাই ভালো হবে। তো সামনে অগ্রসর হলাম। আলমডাঙ্গা মার্কাজুল মাদ্রাসায় একটা কাজ ছিল দেখা করার জন্য। তো আবুজার ভাই দেখছি সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে বলছিলাম আর কি দাঁড়িয়ে থাকতে। তো আবুজার ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হলো, ওনার সাথে একটু লেনদেন ছিল, ওনার সাথে কথাবার্তা বলে আমরা সামনে অগ্রসর তেল পাম্পে তেল নিচ্ছিলাম আর কি। তেল যে দিচ্ছিল তার সাথে একটু পরিচিত ভাব হলো, কথাবার্তা হলো। তেল নিয়ে আমরা সামনে অগ্রসর হলাম, সবাই ট্যাঙ্কি পরিপূর্ণ করে আর কি তেল নিলাম। যেহেতু লং রাস্তা, অনেক কষ্ট হবে, তেল হয়তো মাঝখানে ফুরিয়ে যেতে পারে, এই জন্য বেশি করে তেল নেওয়া। এরপরে আলমডাঙ্গা স্টেশনের দিকে চলে আসলাম। আলমডাঙ্গা স্টেশন
আসলে সব জায়গাতেই কাদা, তারপরেও এই সমস্ত জায়গায় একটু বেশি কাদা ছিল, যেহেতু রাস্তা খুব বেশি একটা ভালো না। তো স্টেশন পার হওয়ার পরে আলমডাঙ্গা গরুরহাট, গরুরহাটের এই পাশের রাস্তাগুলো বেশ কাদা। গরুরহাট পার হওয়ার পরেই যে লাল ব্রিজ, সেই জায়গায় লাল ব্রিজে পৌঁছে গেলাম। লাল ব্রিজের পাশে যেটা ব্রিজ, ওটাকে অনেকে আবার সাদা ব্রিজ বলতে চাই, বা অনেকে ভুলবশত বলে, যে নাম যেহেতু শুনছে। আসলে লাল ব্রিজের পাশে এটাও একটা ব্রিজ, তবে সাদা ব্রিজ যেটা সেটা ওই দূরে, অনেক আর কি দূরে। আচ্ছা, এই লাল ব্রিজ পার হওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম পোড়াদার ওই রাস্তায়। যদিও বৃষ্টি অনেক হয়েছে, রাস্তাতে পানিও অনেক জায়গায় জমে আছে, কিন্তু রাস্তা যেহেতু ফাঁকা ছিল, তারপরও সকালের সময় তো একটু রাস্তা ফাঁকাই থাকে, এই জন্য বাইক একটু জোরেই টান দেওয়া হচ্ছিল, যেহেতু আমাদের পথ অনেক দূর, লং জার্নি করতে হবে। তো চলে আসলাম আমরা এই নলখোলা যে ব্রিজ, যেটাকে আগে এক সময় স্টিল ব্রিজ নামেও পরিচিত ছিল। এখানে এক সময় মানুষ আসতে খুব ভয় পেত, অনেক ডাকাতি হতো। এরপরে বাক্স ব্রিজ চলে আসলাম। বাক্স ব্রিজ পার হয়ে আমরা কুষ্টিয়ার দিকে রওনা হচ্ছিলাম। এরপরে আমরা বল্লভপুর এই মোড় থেকে কুষ্টিয়ার দিকে রওনা শুরু করলাম, আর হাতের বামে এই রোডটি চলে গেল পোড়াদা ও মিরপুরের দিকে। যেহেতু চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া রোড, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া যেতে হলে খাজানগর দিয়ে যাওয়া লাগবে, অন্যথায় ভেড়ামারার অন্য দিক দিয়ে যেতে হবে। তো এই রোড দিয়ে যাচ্ছিলাম, আর দেখছিলাম রাস্তার অবস্থাটি খুবই খারাপ। আলামিন ভাই বললো যে চালাই দিয়ে আল্লাহ বিল্লাহ করে যাই হবে ইনশাল্লাহ। বললাম ঠিক আছে ভাই, চলেন। এরপরে বর্তল মোড়ে আসলাম। বর্তল মোড়ে এসে আমরা একটু সবাই বলছিলাম যদি একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা যেতে পারে, যে আমরা রওনা শুরু করলাম। সেটা আর কি ফেসবুকে পোস্ট করেছি, আপনারা হয়তো দেখছেন। তারপরে আমরা আবার রওনা শুরু করে দিলাম। যাচ্ছিলাম আমি আর আলামিন ভাই, ওদিকে আমাদের ইমাদুল ভাই আর আবু সাইম। আবু সাইম ভাই হয়তো সময়ের অনেক বেশি মূল্য দিচ্ছিল, বিধায় একটু মোবাইল চালিয়ে ক্লান্তি দূর করছিল। পিছনে বসে বসে মোবাইল চালাতে চালাতে দেখতে যাচ্ছে। তো যাই হোক, সবাই একসাথে যাওয়ার যে আনন্দ, এটা আসলে যারা আসেনি বা চলাফেরা করে না, তারা এটা বুঝতে পারবে না। এই রোডে যাওয়ার সময় দেখছি মানুষেরা অনেক গরু নিয়ে রাস্তা পার হচ্ছে। তো আলামিন ভাই বলছিল আসলে বড় লোক তো এরাই ভাই। আমি বললাম আসলে ভাই, এরাই আসলে বড় লোক, আমরা তো আমাদের যা অবস্থা আর কি বোঝেন। তারপরে ভাবছিলাম যে সকালে যেহেতু নাস্তা করা হয়নি, এই মোড় পার হয়ে কোথাও আমরা নাস্তা করব। তো সকলকে বলছিলাম যে ভাই দেখেন সামনে কোথাও বসা যায় কিনা। তারপরে আমরা এই মোড়েই বসে পড়লাম। এখানে সবাই এসে একসাথে মোটরসাইকেল ল্যান্ড করলাম আর কি। এখানে এসে দেখি যে টেবিল চেয়ার সবকিছুই আছে, আবার ওখানে পানিরও ব্যবস্থা আছে, পানিও রেখে রাখছে কেউ একজন। তো আলামিন ভাই বলছিল সব রেডি ভাই, সবকিছু রেডি ভাই, ঠিক আছে। সেই হবে। মানে কি আপনারা লাগবে ভাই সফর কেমন হচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ সেই সফর হচ্ছে একদম উড়াধুরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সফরের মধ্যে খুব ভালো হয়েছে। তো সকালের নাস্তা এখানেই সেরে নিলাম। হুজুর বলছিল যে শালি ভিডিও করলে হবে না, নাস্তা করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নাস্তা পানি করে আমরা ওই যে আবু সাইম ভাই আসতে একটু দেরি করছিল, উনিও আসলো আর কি। যাই হোক, নাস্তা আমরা এখানে খুব সুন্দরভাবে খেলাম। এরপরে কিছুক্ষণ পরে দেখি যে এখানে লেখা বিএনপি স্টোর, মানে ব্যাপারটা একটু ভিন্ন রকম। হ্যাঁ, বিএনপি স্টোর, এটা আবার কেমন? যাই হোক আর কি, নামটাও বেশ একটু অন্যরকম ছিল। হোটেলরা বলছিল ভাই আসেন নাস্তা পানি করি, নাস্তা পানি করাই। আমরা বললাম না ভাই, নাস্তা পানি আমরা করছি, এখানে খেয়েছি, কোনো টেনশন নেই, আমাদের জন্য আপনাদের অত কষ্ট করা লাগবে না, আমরা বাড়ি থেকে বাসা থেকে নিয়ে আসছি। এরপরে আমরা রবি ঠাকুরকে বিদায় জানিয়ে কুষ্টিয়াকে বিদায় জানাচ্ছি। কুষ্টিয়া পার হয়ে চলে গেলাম আমরা। তো একটা কথা বলি, যে এই যে রাস্তার মাঝে যে দৃশ্যগুলো বা মানুষের আকৃতিতে আঁকানো, আচ্ছা বিষয়টা যদি এমন হতো, এর বদলে কোরআন হাদিসের কোনো বাণী বা কোনো কিছু থাকতো, তাহলে কতই না ভালো হতো। আর তাছাড়া মানুষের দৃশ্য আঁকানো এটা তো সম্পূর্ণই নাজায়েজ। শেখ মুজিবের ছবি ভাঙানো হয়েছে এভাবে করে, তাহলে তাদের থাকাটাও আমি মনে করি অযৌক্তিক।
আমরা নাটোরে ঢুকে বনপাড়া হয়ে তারপরে গেছি, কারণ আমরা এর মাঝে রানী ভবানী রাজবাড়ি কেন্দ্রেতেও আমরা সেখানে অবস্থান করছিলাম, এই জন্য আর কি ওই দিক দিয়ে যাওয়া। এরপরে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা পাটুল হালতির বিল। আর এই বিল নিয়ে কিছু কথা। বাংলার হৃদয়ে নাটোর জেলার বুকে অবস্থিত পাটুল বিল যেন প্রকৃতির আপন ছন্দে গাওয়া এক অপূর্ব কবিতা। বর্ষা এলেই এই বিল জীবন্ত হয়ে ওঠে, পানি আর সবুজের অপার মেলবন্ধনে সে হয়ে ওঠে এক স্বপ্নময় জনরাজ্য। পানি আর সবুজের অপার মেলবন্ধনে সে হয়ে ওঠে এক স্বপ্নময় জলরাজ্য। দিগন্ত জোড়া জলের সমারোহ, দূরে ধান খেতে ভাসা ছায়া আর ভাটিয়ালি সুর যেন পাটুল বিলে এসে মিলে যায় এক অপার্থিব সৌন্দর্য। ভোরবেলায় কুয়াশার চাদরে মোড়া বিল যখন রোদে ধীরে ধীরে জেগে ওঠে, তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন ধ্যানমগ্ন হয়ে বসে আছে। স্থানীয় কৃষকদের জীবনে এই বিল যেমন আশীর্বাদ, তেমনি প্রকৃতিপ্রেমীদের কাছেও এক অভয়ারণ্য। নৌকা ভ্রমণে গেলে দেখা মেলে শাপলা শালুক, জলমুরগি আর হাঁসদের দল। বর্ষার সময় ছোট ছোট গ্রাম যেন দ্বীপের মতো জেগে ওঠে বিলে, আর চারপাশ শুধু জল আর জল। হেমন্ত এলে বিল শুকিয়ে ফসলের মাঠে রূপ নেয়, তখন কৃষকের মুখে হাসি ফোটে। শীতের রোদের আলোয় ধান কাটার দৃশ্য হয়ে ওঠে শিল্পকর্মের মতো। পাটুল বিল শুধু একটি জলাভূমি নয়, এটি বাংলার জীবনের প্রতিচ্ছবি, চিরন্তর প্রতিচ্ছবি আর মানুষের এক নিবিড় সম্পর্ক নিদর্শন, যার সৌন্দর্যে শুধু চোখে দেখায় নয়, অনুভবের বিষয়। যেখানে গেলে মন ভরে যায়, হৃদয় শান্তিতে ভরে ওঠে। সবচেয়ে মুগ্ধকর ব্যাপার হচ্ছে বিলের যখন সময় আসে, যখন মাঠঘাট টইটম্বুর থাকে পানিতে, গ্রীষ্মে যখন বিল শুকিয়ে যায়, তখন সে চাষের জন্য উপযুক্ত হয়ে যায়। সরিষা, আলু, ক্ষেত খামার চাষাবাদ হয়। আবার বর্ষা হলে তার বুক জমে থাকে শান্ত নীল জল। আর শরতের সকালে যখন সূর্যের আলো পড়ে পানির উপর, তখন গোটা বিল যেন সোনার আয়নার মতো পরিণত হয়ে যায়। উপর থেকে ঘুরে আসার পরে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম। আমাদের নাজিম সাহেব হুজুর একটু পরে আসছে, উনি রাফি ভাইকে নিয়ে আসলো সাথে। তো বলছিলাম, ভাই শ্বশুর বাড়ি কোথায় ভাই? চাঁপাইনবাবগঞ্জ। ঠেলা তাহলে ভাই আজকে মাত্র 18 কিলো বলে। কোন জায়গা থেকে? বগুড়া থেকে ভাই? না, গোদাগাড়ি যেখানে যাবো আমরা, সাফিনা পার, ওখান থেকে 18 কিলো। যেহেতু অনেক সময় নিয়ে ভিজছি আমরা, তাই একটু গরম গরম চা খেয়ে নিলাম। খুব ভালো লাগছিল আর কি। আর প্রথমে যখন আসছি এখানে, তখন চাওয়ার ব্যবস্থা হচ্ছিল না। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে কাদার মধ্যে আসলাম। এসে জিজ্ঞাসা করলাম, ভাই চা হবে কিনা? বলছে না ভাই হবে না। তারপরে পাশে আরেক দোকানে গেলাম, ভাই চা হবে কিনা? বলছে না ভাই হবে না। বললাম কারণ কি ভাই? বলছে ভাই যে কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকলে তো ভাই আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না গরম চা। তো কি আর করব, তখন আমরা বিভিন্ন বিস্কুট টিস্কুট ইত্যাদি খাওয়ার নিয়ত করলাম, বিভিন্ন কিছু খেলাম। চা খাওয়ার পরে আমরা রওনা শুরু করলাম যে সামনে কি পথ আছে দেখি, সামনে অগ্রসর হতে থাকি। বিল যেহেতু অনেক বড়, তো অগ্রসর হচ্ছিলাম। তো শুনলাম যে এই বিলের মাঝখানে একটা গ্রামও আছে, গ্রামটা নাকি অনেক সুন্দর দেখতে। চারিপাশে তো বিল, আর এই বিলের মাঝেও গ্রাম থাকা একটু অবাক করা বিষয়। তো ওই গ্রামটি দেখার জন্য সামনে অগ্রসর হলাম। এই বিলের চারিপাশে পানি থাকলেও কিছু কিছু গ্রাম আছে এর মাঝে। এই গ্রামগুলিতে আছে স্কুল, কলেজ, দিনী প্রতিষ্ঠান সহ বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। বিশেষ করে আছে সুন্দর একটি মসজিদ, যা আমরা দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত উঁচুতে কিভাবে একটা মসজিদ থাকতে পারে। খুবই অবাক লাগার বিষয় হলো, এত দূর পাড়ি দিয়ে এই গ্রামে আমরা আসলাম। তো এই গ্রামের মানুষ কিভাবে সেখানে বসবাস করে, কিভাবে তাদের জীবন জীবিকা পরিচালনা করে, সেখানে পড়াশোনা করে কিভাবে, কিভাবে তারা জীবন চালায়, এটা নিয়ে আর কি খুবই অবাক লাগছিল।
তো আসলে তারা কিন্তু এটাকে অবাক হিসাবে বা কঠিন কোনো বিষয় মনে করে না, কারণ এটা তাদের মাতৃভূমি। তারা ইচ্ছা করলে 2-10 কিলোমিটার পরে কিংবা একটু দূরে গেলে বাড়ি করতে পারবে অথবা সেখানে থাকতে পারবে, কিন্তু তারা জানে এটা আমাদের মাতৃভূমি, এখান থেকে আমাদের জীবন গড়ে উঠছে, তাই আমাদেরকে এখানেই থাকতে হবে। তো এটাই হলো তাদের জীবনের একটা প্রতিজ্ঞা। কক্সবাজারে তো আসলাম, কেমন ভাই বলেন? আমাদের দেশের দপ্তরবিহীন মন্ত্রী যেমন, ঠিক সেই অবস্থা। এই সমুদ্রবিহীন কক্সবাজার। এই হলো আমাদের মিনি কক্সবাজার। তো আমাদের এই মিনি কক্সবাজারের সফর খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আমরা ওই জায়গা থেকে ফিরে চলে আসলাম। আসার পথে দেখি পোলাপান অনেকেই গোসল করছে, আনন্দ ফুর্তি করছে এখানে। তো ভালোই লাগে বৃষ্টিতে, নদ নদীতে, খালে বিলে গোসল করতে খুব বেশি ভালো লাগে। বিশেষ করে আমার তো খুবই একটা অস্থির মন লাগে যে কখন যেন পানির মধ্যে ঝাঁপ দিব। এত সুন্দর পরিবেশ, মানে দেখতে পুরাই অবাক, আমরা দেখলে পুরাই অবাক হয়ে গেছি ভাই। এটা আলহামদুলিল্লাহ, এটা আপনার একটা মানে যারা এখন আসেনি তাদেরকে আসার পুরাই অনুরোধ করে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন, নাটোরে এই জায়গাতে আসলে খুবই, এই যে এখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ কষ্ট হচ্ছে ভাই, কিন্তু তারপরেও এত সুন্দর ভালো লাগছে। এর আগে যারা লং সফর করছেন বা করতে যাচ্ছেন তাদের নিয়ে দু একটি কথা শেষ বেলায় বলে যাই। আসলে ভাই, বৃষ্টির দিনে কোনো কিছুই ওয়াটারপ্রুফ বলে কিছুই নেই। আপনার মোবাইল, আপনার ব্যাগ, অন্য কিছুই কোনোটাই ভাই ওয়াটারপ্রুফ। যখন দীর্ঘ 2-3 ঘন্টা ধরে এরকম পানিতে ভিজবে আর সেটা ভালো থাকা খুব মুশকিল হয়ে যায়। তো আপনাদের যে কাজটা করার দরকার, ব্যাগ যদি নিয়ে আসেন অবশ্যই ব্যাগের মধ্যে যে কাপড়গুলো এটা পলিথিনে পেঁচিয়ে নিয়ে আসবেন। ফোন কাছে রাখলে অবশ্যই সেটা পলিথিন দিয়ে ব্যবহার করে নিয়ে আসবেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সাথে থাকবেন ইনশাআল্লাহ।